প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। বিক্রি বাড়লেও সরবরাহ বাড়েনি, ব্যবস্থাপনা ঘাটতিতেই জ্বালানি সংকট বলছেন বিশেষজ্ঞ। অতিরিক্ত তেল কেনার পরিকল্পনা নেই বিপিসির, পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় ক্ষোভ। নড়াইলে দুদফায় ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, গাড়ি নিয়ে পালিয়েছেন ঘাতক চালক। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগরপথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি 2 মানব পাচারকারী আটক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অর্ধশত, তেহরানের সামরিক কারখানায় পাল্টা আঘাত। দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধে বৈঠকে বিভিন্ন দেশ। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রিয় নেতাকে দেখার পর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর কার্যালয়ের ভেতরে অর্ধশত এমপি, মন্ত্রী ও নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বারান্দায় এসে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন। আপনারা কি চান আমি অফিসে আসে? পরে কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হলে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বলেন, ধৈর্য ধরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। দলীয় প্রধানের আগমন ঘিরে দীর্ঘদিন পর আবারও নয়াপল্টন উজ্জীবিত হয় হাজারো কর্মী সমর্থকদের। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে অকটেন বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা উন্নীত হয়েছে 25 থেকে 30,000 লিটারে। তারপরও জ্বালানি তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। এই কারণে অনেকের ভিতরে একটা প্যানিক বাই তৈরি হয়েছে। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা প্রেশার বেড়েছে। আগে লাইনটা ধরেন যে আমার জাহাঙ্গীর গেট কখনোই ক্রস করতো না, এখন তো এটা এর পিছনে চলে গিয়েছে। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে ভিতরগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। তেল না দেওয়ার ফলে ওই পাম্পগুলো বন্ধ।
একটা রাস্তায় যদি 10 কিলোমিটার মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরও বেড়ে যায়, কিরে ভাই তো তেল নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। এই বাস্তবতার নিরিখে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিচ্ছেন চাহিদা নিয়ন্ত্রণের কৌশল খোঁজার। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, ওদের তো সরকারের কন্ট্রোলে। তারা যদি বলে দেয় 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, ওকে, এটাকে বলে ফোর্স কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। সরকারিভাবে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন দেশে তেল রফতানি করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আর তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে আসছে না G2G চুক্তি। এতে অনিশ্চিত হয়ে গেছে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরবরাহের পরিমাণ। তাই চাহিদা মেটাতে আমদানিকারকদের বেশিরভাগই এখন স্পট মার্কেট নির্ভর। অনেক দেশ সংকট দীর্ঘমেয়াদীর আশঙ্কায় জোর দিয়েছে মজুত বৃদ্ধিতে। যদিও এমন প্রেক্ষাপটেও বাংলাদেশ অতিরিক্ত তেল কেনার পথে হাঁটবে না বলে সাফ জানিয়েছে আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। প্রোগ্রাম করি হলো 6 মাস করে, যেরকম G2G এবং আমরা পারচেজ ওপেন কম্পিটিশনের মাধ্যমে যেটা নেই, এই দুটোই আমরা 6 মাস করে প্রোগ্রাম করা হয়। এদিকে যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, বর্তমানে দাম বেড়ে তা $110 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘ হলে লাগামহীন হবে অপরিহার্য এই তেলের বাজার। শঙ্কা জানিয়ে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের দিকে তাকান, ওরা যখন রাশিয়ানের সাথে ওদের সমস্যা হচ্ছিল তখন কাতারের সাথে তারা চুক্তি করলো, বাট এখন কাতারের সাথে তারা এমনভাবে চুক্তি করলো রাশিয়ান পুরোটা বন্ধ করে দিল। এখন কি হচ্ছে, তাদের অলরেডি যুদ্ধের প্রথম দিনে 60-70% গ্যাসের দাম বেড়ে গেছে। সো এইটা কিন্তু খুবই হার্মফুল। আপনাকে ব্যালেন্সিংটা এমনভাবে করতে হবে, এটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে যাতে সাপ্লাই চেইনটা স্মুথ থাকে। দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসা উচিত, সেটা বিদেশি কোম্পানি টু গভর্নমেন্ট অথবা বিদেশি কোম্পানি টু বাংলাদেশি কোম্পানি, যেভাবেই হোক না কেন। আমাদের নেগোসিয়েশন স্কিলও অনেক দুর্বল। পেমেন্ট শিডিউল, এই জায়গাগুলোতেও আমাদের গভর্নমেন্টকে আরও খুবই ভিশনারি হতে হবে, আরও দূরদর্শী হতে হবে। তথ্য বলছে চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরির 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি কেনার লক্ষ্য বিপিসির। 6 মাসে যার পরিমাণ দাঁড়ায় 32 থেকে 35 লাখ মেট্রিক টন। অতিরিক্ত না কিনে সাশ্রয়ী নীতির অংশ হিসেবে গ্রাহক পর্যায়ে তেলের রেশনিং উঠিয়ে দিলেও ব্যবহার কমাতে ফিলিং স্টেশনগুলোতে কিছুটা রেশনিং করছে বিপিসি। সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু দুদকের। তবে 2 দশক পেরিয়েও যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা পূর্ণতা পায়নি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। 7টি কমিশনের মধ্যে 4টিরই বিদায় ঘটেছে মেয়াদ শেষের আগে। সবশেষ গত 3 মার্চ আগাম আভাস ছাড়াই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার। বিদায়ী চেয়ারম্যানের দাবি, নতুন সরকারের কাজের পথ সুগম করতেই স্বেচ্ছায় সরে দাঁড়ানো। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। তবে এই পদত্যাগকে নিছক স্বেচ্ছায় বা ব্যক্তিগত মানতে নারাজ টিআইবি। তারা বলছে, ক্ষমতার পালাবদলের সাথে কমিশনের শীর্ষ পদে পরিবর্তন দেশের পুরনো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব। পদত্যাগ এটি হতাশাজনক, তবে আমি মোটে অবাক হই না। হতাশাজনক এই কারণে যে এইভাবে পদত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটা প্রতিষ্ঠান হিসেবে তার সক্রিয়তা দেখেছি, আমরা প্রয়াস দেখেছি, কিছু সাফল্য হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু এটাই আসলে পর্যাপ্ত। একটা প্রতিষ্ঠানকে তার যে নির্ধারিত সময়সীমা সেটি কাজ করতে না দেওয়ার কারণে কতটুকু সাফল্য বা ব্যর্থতা হলো সেটাও যথাযথ পরিমাপ করা সম্ভব হচ্ছে না। মোমেন কমিশনের 15 মাসের মেয়াদে দুদকে জমা পড়েছিল অন্তত 15,000 অভিযোগ। শেখ হাসিনা পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আমলা মিলিয়ে 3,500 ভিআইপি জড়িয়েছিলেন সংস্থাটির জালে। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রভাবমুক্ত কাজের পরিবেশের তাগিদ সংস্থার সাবেক মহাপরিচালকের। স্বাধীনচেতা মানুষ এবং যারা এই অনুসন্ধান, তদন্ত, দুর্নীতি এই সমস্ত বিষয়কে বোঝেন, আপোষহীন, এরকম যোগ্য মানুষদের আসার দরকার। কিন্তু সেই সাথে আসলেই হবে না,
সেই সাথে সরকারকে অনুকূল পরিবেশটা নিশ্চিত করতে হবে। অভিভাবক শূন্য দুদকে দ্রুত যোগ্য কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করার আহ্বান বিশ্লেষকদের। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। আহত হয় আরও 10 জন। তাদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। লিবিয়ার পূর্বাঞ্চলের টব্রুক বন্দর থেকে 21 মার্চ যাত্রা শুরু করে ছোট একটি ডিঙি নৌকা। বার্তা সংস্থা এএফপি জানায় 48 জন আরোহী নিয়ে রাবারের নৌকাটি গন্তব্যহীনভাবে 6 দিন সাগরে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে অনেকে মারা যান। শেষ পর্যন্ত ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ নারী ও শিশুসহ 26 জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি, যা এই রুটে বাংলাদেশি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা চিত্রকে আবারও সামনে আনে। বড় ভোট দেওয়ার কথা, কিন্তু আমরা বড় ভোট শিপ দেওয়ার কথা শিপ দেয় নাই, প্রতারণা করে আমরা হাওয়ার ভোট দিছে। কোনো জিপিএস টাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বলছে যে সোজা চলে যাও। 30 জনের মধ্যে 18 জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা গ্রিক কোস্টগার্ড জানিয়েছে খারাপ আবহাওয়া, দিক হারানো এবং খাবার পানির অভাবে এই মৃত্যুর প্রধান কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় দক্ষিণ সুদানের 2 তরুণকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ প্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সামরিক অভিযানে হতাহত বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গ্রামে কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময়ে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের সামরিক শিল্প কারখানা ও নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ। পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। তবে কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র কিছুদিনের মধ্যে অভিযান শেষ করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান থেকে ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলো হয়েছে। দীর্ঘমেয়াদী হুমকি এড়াতে সামরিক অভিযান আরও কিছুদিন চলবে বলেও জানান ভান্স। গ্যাসের দাম শীঘ্রই কমবে বলেও আশ্বাস দেন তিনি।